শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। ৩.৫ বছরের বেশি সময় আর ১৫ সিরিজ পর ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলো টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের হার ৪ উইকেটে। ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে সৌম্য, মিরাজ, মাহমুদুল্লাহ আর জাকেরের 50-তে 321 রান তোলে সিমন্স শিষ্যরা। জবাবে ক্যাচ মিস আর হাফ চান্সকে পূর্ণতা দিতে না পারার আক্ষেপে পড়েছে বাংলাদেশ। হাত ফসকে যাওয়া ক্যাচ, নিশ্চিত রান আউট মিস, আবার আম্পায়ার্স কলে জীবন, আফসোস, হুতাশ, আক্ষেপ। এই ম্যাচ এভাবেও হারা যায়। টার্গেট যখন 322, 86 রানেই নেই সেরা 4। ছক্কা মারা কতই না সহজ ব্যাটিং করাও। পাওয়া ফায়দা পুরোপুরি তুলে নিলেন কেসি কার্টি। অভিষেক আমির জাঙ্গু তো আরো ভয়ঙ্কর। দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান হিসেবে পেলেন অভিষেক ম্যাচের শতকের দেখা। এ দুজনার ব্যাটে ক্যারিবীয় রূপ কথার পুনর্জন্ম। যদিও সুযোগ এসেছিল, তা এনে দিয়েছিলেন লেগে রিশাদ, তবে পাওয়া মোমেন্টাম ধরে রাখতে পারেননি অন্যরা। তাই তো জাঙ্গু, গুদাকিস, মতিরা এলেন ম্যাচ শেষ করেই। বোলিংয়ে কোনো পরিকল্পনাই কাজে লাগেনি মিরাজের। তাই তো প্রায় ৪৫ মাস পর ওয়ানডে সিরিজে পেতে হলো হোয়াইট ওয়াশের লজ্জা। এর আগে ওয়ার্নার পার্কে প্রথম 2 ম্যাচের ধারাবাহিকতায় এদিনও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। একাদশে 3 পরিবর্তন। 1 বলের ব্যবধানে সেন্ট কিটস আর নেভিস সাক্ষী হলো 2 ডাকের। চলতি বছর ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছেন লিটন দাস। সবশেষ 7 ইনিংসেই স্পর্শ করতে পারেননি 2 অঙ্ক। তার আগেই ফিরেছেন তানজিদ তামিম। 9 রানে 2 উইকেট হারালেও দমে যাননি অধিনায়ক মিরাজ আর সৌম্য সরকার। স্রোতের বিপরীতে পাল্টা আক্রমণ করে তৃতীয় উইকেট জুটিতে এ দুজনা জমা করলেন 136। দুজনেই তুলে নিলেন 50, কাটা পড়লেন 70-এর ঘরে। গুদাকিস, মতির বলে 73-এ সৌম্য আর 77 রানে আফিয়ার ভুলে কাটা পড়েন মিরাজ। ভুলের সে মাসুল ধ্রুব দিতে পারলেন না, উল্টো উইকেটটাই দিলেন মিলিয়ে। এরপর টাইগারদের বাকি গল্পে কেবলই রিয়াদ আর জাকের। কেবল ঝড়ই নয়, রীতিমতো ক্যারিবিয়ান পাড়ের হ্যারিকেন। তাতে রেকর্ডের বই ওলট পালট। তামিমকে টপকে দেশের হয়ে এখন সর্বোচ্চ ছক্কার মালিক রিয়াদ। পঞ্চম উইকেটে তাদের 150 রানের জুটি এই পজিশনেও সর্বোচ্চ। আগে তা ছিল 128। গোটা সিরিজ জুড়ে দুর্দান্ত খেলা রিয়াদ এদিনও তুলে নিলেন 50, অপরাজিত 84 রানে। জাকের 5 নম্বর ওয়ানডে খেলতে এসে পেলেন প্রথম অর্ধশতকের দেখা। বাংলাদেশ থামে 321-এ। তবে রান পাহাড়ে চড়েও বাজে ফিল্ডিং আর নখরদন্তহীন বোলিংয়ে দিন শেষে ম্যাচটা নিজেদের করে নিতে পারলেন না টাইগাররা। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। প্রিয় ওয়ানডে ফরম্যাটে অপ্রিয় বাস্তবতা দেখছে টিম বাংলাদেশ। চলতি বছর আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর ক্যারিবীয়দের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে টিম টাইগার্স। লিটন দাসের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল গোছানো নিয়ে বিপাকে ক্রিকেট বোর্ড। বছরের শেষ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। ক্যারিবিয়ানে ফুটে উঠেছে হতশ্রী পারফরমেন্স। এটাই আবার টাইগারদের প্রিয় ফরম্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ ক্রিকেটারদের ফর্ম, ব্যাটারদের অধারাবাহিকতা, বোলিং ইউনিটের যাচ্ছে তাই অবস্থা। ওপেনিং নিয়ে নিয়মিত চলে পরীক্ষা নিরীক্ষা। দুশ্চিন্তা আছে মিডল অর্ডার নিয়ে। সংকট যখন চতুর্দিকে, তখন কি করে নির্ভর থাকবে ক্রিকেট বোর্ডের কর্তারা। বাজে ফর্মের কারণে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। আবার দলে ফিরতেও খুব বেশি কিছু করতে হয়নি। এবছর লিটন খেলেছেন 5 ওয়ানডে, 3 বার আউট হয়েছেন 0 রানে, বাকি 2 ম্যাচ মিলিয়ে করেছেন 6 রান। এমন বাস্তবতা মেনে চ্যাম্পিয়ন্স ট্রফি দল দিতে হবে নির্বাচকদের, যেখানে লিটন থাকলে প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়। আবার বড় মঞ্চে লিটনের বিকল্পকে, এ প্রশ্নের উত্তর দেওয়া যে সহজ নয়। যে মাহমুদুল্লাহকে নিয়ে এত আলোচনা, সেই তিনি ত্রাতা হতে সর্বোচ্চ দিয়েছেন। ক্যারিবিয়ানে 3 ম্যাচে পেয়েছেন 50, শেষ ওয়ানডেতে তার ব্যাট দিয়েছে অনেক সমালোচনার জবাব। এটাই বাংলাদেশ ক্রিকেটের অপ্রিয় বাস্তবতা। দীর্ঘদিন ধরে খেলা লিটনরা হারিয়ে খোঁজেন নিজেদের, আর ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মাহমুদুল্লাহদের উপর টিম বাংলাদেশের নির্ভরতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় শেষ ওয়ানডে দিয়ে শেষ হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাঠের প্রস্তুতি। ক্লিন সুইপের লজ্জাকে পাশ কাটিয়ে এই সিরিজে ধারণা পাওয়া গেল কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড, যেখানে নিজেদের জায়গা মোটামুটি নিশ্চিত করেছেন সৌম্য, তানজিদ, জাকের আলী অনিকরা। আবার পাওয়ার সুযোগ হেলায় হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। বোলিংয়ে নিজেদের প্রমাণে ব্যর্থ হয়েছেন শরীফুল হাসানরাও। 1 দশক পর ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের ক্ষত। ক্লিন সুইপের লজ্জা তো আছেই, তবে শুধু মাঠের নাজুক পারফরমেন্সই নয়, ভিন্ন এক কারণে এই সিরিজ ছিল আলোচনায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি বলে কথা। আলোচনায় ছিল একাধিক সিনিয়র ক্রিকেটের ইনজুরিতে পাওয়া সুযোগগুলো কতটুকু কাজে লাগাতে পারেন অন্যরা।
তবে সেখানে পুরোপুরি সফল মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী অনিক। 3 ম্যাচে শুধু 113 রানই নয়, প্রশংসা কুড়িয়েছে তার ব্যাটিং অ্যাপ্রোচ। প্রায় 107 স্ট্রাইক রেটে প্রমাণ করেছেন সামর্থ্যের, পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে প্রথম 50ও। গোটা সিরিজেই 4 ব্যাট করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে তার স্লো ব্যাটিং নিয়ে হয়েছিল সমালোচনা, তবে পুষিয়ে দিয়েছেন শেষ ম্যাচে। প্রায় 85 স্ট্রাইক রেট আর 51 গড়ে করেছেন 152 রান, 250, 13টা 4 আর 4টা ছক্কা। ওপেনিংয়ে সৌম্য সরকার আর তানজিদ তামিম দুজনেই রানের দেখা পেয়েছেন। 3 ম্যাচে সৌম্য 94 আর তানজিদ করেছেন 106। দুজনারই আছে একটা করে 50। তবে 108 স্ট্রাইক রেটে সবাইকে ছাড়িয়ে তানজিদ। বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে দুজনে নিজেদের জায়গা পোক্ত করেছেন। তবে একজন পারেননি, আফিফ হোসেন ধ্রুব। ক্যাপ্টেনের ফ্রি ব্যাটিং লাইসেন্স পেয়েও ওয়ার্নার পার্কের মরা উইকেটও ব্যর্থ হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 3 ম্যাচে রান করেছেন মোটে 67। মাহমুদুল্লাহ রিয়াদ টাইগারদের বুড়ো ঘোড়া। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে যিনি বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে, সেই রিয়াদ এই সিরিজের টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। 3 ম্যাচে 3টা 50, দুটোতেই আনবিটেন। প্রমাণ করেছেন এখনো কেন তিনি অটো চয়েস। তবে ব্যাটসম্যানদের সফলতায় বোলারদের পারফরমেন্স ছিল ম্লান। তাই তো শেষ ম্যাচে 321 রান করেও তার ডিফেন্ড করা যায়নি। এক ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি শরীফুল হাসান, ছিলেন ব্যয়বহুল। তবে প্রথম 2 ম্যাচে নাহিদ রানা যথারীতি দুর্দান্ত। সব মিলিয়ে ব্যাটিংয়ে স্বস্তি থাকলেও এই সিরিজে বোলিং নিয়ে একটা দুশ্চিন্তা রয়েই গেল লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেলের। শ্রীলঙ্কায় বসে সুখবর পেলেন সাকিব আল হাসান, উতরে গেলেন বোলিং অ্যাকশন পরীক্ষায়। ইংল্যান্ডে খেলতে আর বাধা নেই দেশের সেরা অলরাউন্ডারের। 2006 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষেক সাকিব আল হাসানের। দেশের ক্রিকেটের সবচেয়ে সফল ও জনপ্রিয় তারকা আপন আলোয় বিশ্বমঞ্চে গড়ে তুলেছেন আলাদা পরিচিতি। প্রায় 2 দশকের ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন নাম্বার 75। সাকিব আল হাসান যেখানেই হাত দিয়েছেন সেখানেই সাফল্য তার পিছু নিয়েছে। তবে 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পরই বদলে যায় দৃশ্যপট। রাজনীতির মাঠে যাওয়াই কাল হয়েছে তার। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন অবসরের ঘোষণা দেন টেস্ট ও টি20 থেকে। সাউথ আফ্রিকার বিপক্ষে ঢাকায় খেলতে চেয়েও পারেননি। নিরাপত্তা শঙ্কায় দেশের মাটিতে অবসরের ইচ্ছেটাও পূরণ হয়নি তার। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসরের স্বাদ বুকে লালন করে আছেন, সেটা পূরণ হবে কিনা তা জানা নেই। তবে খারাপ সময়ে ভালো খবর পেলেন সাকিব আল হাসান। লঙ্কা টি10-এ গল মার্ভেলসে ব্যস্ত সময় কাটছে তার। এ সময় পেলেন স্বস্তির খবর। ঘটনার শুরু এবছর সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলতে যান সাকিব। প্রায় 13 বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে প্রথম ইনিংসে 4 উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট শিকার করেন সাকিব। তবে জয় পায়নি তার দল। এই ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কাউন্টি ক্রিকেটের সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। দীর্ঘ ক্যারিয়ারে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান দখলে রেখেছিলেন লম্বা সময় ধরে, তবে কখনোই তার বোলিং নিয়ে প্রশ্ন ওঠেনি। এই প্রথম ঘটে এমন ঘটনা। এরপর লিগ কর্তৃপক্ষ জানায় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে হবে। এ কারণেই এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাভ বড়ো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট 4 ওভার বল করতে হয় তাকে। 24 ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি। এরপরই মূলত কেটে যায় শঙ্কার কালো মেঘ। বিশ্বকাপের আয়োজক হিসেবে নাম ঘোষণার পরই সৌদি আরবের রাস্তায় নেমে আসেন সাধারণ দর্শক। আতশবাজি ও লেজার শো দিয়ে তারা উদযাপন করেন বহুল কাঙ্ক্ষিত এই মুহূর্ত। দেশটির জনগণের প্রত্যাশা ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। আর নিজেদের আয়োজন দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় কর্তৃপক্ষ। দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল জানান, বিতর্ক এড়াতে তারা শিক্ষা নিতে চান কাতার বিশ্বকাপ। FIFA World Cup 2034 will be Saudi Arabia. 2034 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সেটা একরকম নিশ্চিতই ছিল, বাকি ছিল আনুষ্ঠানিকতা। ফিফার কংগ্রেস থেকে এসেছে ঘোষণা, এক যুগের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কোনো আরব দেশে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। জিয়ান্নি ইনফান্তিনো 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণার পরই আরব দেশটির বিভিন্ন শহরে শুরু হয় উদযাপন। সাধারণ মানুষ নেমে আসেন রাস্তায়। সবচেয়ে বড় আয়োজন ছিল রিয়াদে। আতশবাজি আর লেজার শোতে রঙিন হয়ে ওঠে রাতের আকাশ।
বিশ্বকাপ আয়োজনে বরাবরই আত্মবিশ্বাসী ছিল সৌদি আরব, নিয়েছে মেগা পরিকল্পনা। এখন সেগুলো বাস্তবায়নের অপেক্ষা। সাধারণ দর্শকদের প্রত্যাশা, ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। আমার বয়স 25 বছর। আমি কখনোই প্রত্যাশা করিনি সৌদি আরবে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এটা অসাধারণ একটা বিষয় এবং আমি নিশ্চিত সৌদি আরবের সবার জীবন বদলে দেবে এই আয়োজন। আমার বিশ্বাস অসাধারণ একটা বিশ্বকাপ হবে সৌদি আরবে। আয়োজকদের প্রতি আমার শুভকামনা। আল্লাহকে ধন্যবাদ, অবশেষে আমরা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি। আমরা অতীতেও অনেক বড় ইভেন্ট আয়োজন করেছি, বিশ্বকাপও সফলভাবে আয়োজন করব। জাতি হিসেবে আমাদের জন্য এটা খুশির একটা দিন। বিশ্বকাপ আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। অনেকেই বলে থাকেন এখন পর্যন্ত সেটাই ছিল সেরা আয়োজন। তবে সৌদি আরব যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, নিশ্চিতভাবেই বলা যায় 2034 বিশ্বকাপ দিয়ে তারা কাতারকে ছাড়িয়ে যেতে চাইবে, যার জন্য বেশ আগেই তারা হাতে নিয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার, সাদিও মানেদের মতো তারকারা খেলছেন দেশটির শীর্ষ ঘরোয়া লিগে। সৌদি প্রো লিগ এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় আসরে পরিণত হয়েছে। বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থেকেই মোটা অঙ্কের বেতনে মেগা স্টারদের বিভিন্ন ক্লাবে ভিড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। ফুটবল উৎসবে সামিল হতে তারা আমন্ত্রণ জানিয়েছে পুরো বিশ্বকে। দেশটির ক্রীড়ামন্ত্রী কথা বলেছেন কাতার বিশ্বকাপে ওঠা নানা বিতর্ক নিয়েও। Invite everyone to come to Saudi Arabia. They will see something that they have never seen before, and they will experience something that they have never experienced anywhere else, which is the Saudi hospitality. Well, I think controversy will happen in anything you do, and I think that we've learned a lot from their experience, especially in the region. And what they've done, we've been there, we've seen their preparation. So I think we have a good insight on what needs to be done properly from now till 34. We can assure everyone that we're going to work with all the FIFA member association, with FIFA itself closely to make sure that the Saudi Football Federation delivers on their expectations. 2022 ফিফা বিশ্বকাপ আয়োজনে $220 বিলিয়ন ব্যয় করেছিল কাতার। 2034 বিশ্বকাপের জন্য সৌদি আরব এখনও তাদের বাজেট ঘোষণা না করলেও সেটা যে কাতারের সংখ্যা ছাড়িয়ে যাবে তা বলাই যায়। মোট 15টি স্টেডিয়ামে আয়োজিত হবে 2034 বিশ্বকাপ, যার 11টি স্টেডিয়াম নতুনভাবে নির্মাণ করা হবে। এছাড়া অবকাঠামো ও হোটেল রিসোর্ট নির্মাণেও ব্যয় হবে মোটা অঙ্কের অর্থ।